আসসালামু এভরিওয়ান, কেমন আছেন আপনারা সবাই? আমি এবং আশিক আল্লাহর রহমতে ভালো আছি। তো আপনারা আমাদের লাস্ট ভিডিওতে জানতে চেয়েছিলেন যে হ্যাঁ আপু, আমরা জানতে চাই যে তোমাদের স্ট্রাগলটা, হাউ ডিড ইউ ম্যানেজ দ্য মানি, কীভাবে এই সবগুলো টাকা অ্যারেঞ্জ করে ইউকেতে তোমরা আসলা, বা লোন ছিল কি না তোমাদের, বা লোন থাকলেও লোনটা কী পরিমাণ ছিল, ব্যাংক স্টেটমেন্ট তোমরা কিভাবে দেখিয়েছিলে, এই সব কিছু তোমরা জানতে চেয়েছিলে। তো আজকের ভিডিওটা শুধুমাত্র আজকে আমাদের টাকা অ্যারেঞ্জের, ইউকেতে আসার টাকা অ্যারেঞ্জের যে স্ট্রাগলের গল্প, ওইটা নিয়ে থাকছে। অবশ্যই। তো আজকে আমরা ফার্স্ট থেকে শুরু করি যে যখন আশিক তো যখন আমার সাথে ওর পরিচয় হয় তখন থেকেই ও বিদেশে আসতে চাইতো। আচ্ছা, এই টপিকটুকু তুমি বলো। হ্যাঁ, এটা তো আমার ইচ্ছা ছিল যে আমি ছোট থেকে আমার ইচ্ছা ছিল যে আমি বিদেশে আসবো। কেন জানি আর বাংলাদেশে আমি নিজের ক্যারিয়ার দেখতে পাইতাম না। আমার দিয়ে হবে না বাংলাদেশে। বাংলাদেশে হওয়ার যারা ক্যারিয়ার বিল্ড করে তারা অনেক ট্যালেন্ট। আমার কাছে ওই ট্যালেন্ট নাই, সত্যি কথা বলতে। আমার যেটা ফিল হয়। সো আই রিয়েলি অ্যাপ্রিশিয়েট যারা বাংলাদেশে বসে সাকসেস হইতেছে, তারা অনেক ট্যালেন্ট। বাট আমার মধ্যে ওই কনফিডেন্স ছিল না যে আমি বাংলাদেশে কিছু একটা করতে পারবো। তো এই জন্য আমার এমনিতেও বিদেশের লাইফস্টাইল এগুলো নিয়ে আমার খুব ভালো লাগতো। অনেক কিউরিয়াসিটি ছিল। অ্যাট দ্য সেম টাইম ও অলওয়েজ চাইতো যে, ও আমাকে অলওয়েজ একটা কথা বলতো যে অন্তি, আমি আমার ভিশনগুলা, আমি আমার এইমগুলো মানে দেখতে পাই না এখানে, মানে পূরণ হচ্ছে। আমার কাছে মনে হয়, কারণ আমার খুব ফাস্ট লাগবে জিনিসগুলো, যে আমার 25 বছরের মধ্যে গাড়ি লাগবে, যেটা হয়েছে আলহামদুলিল্লাহ। আমার বাড়ি লাগবে, আমার টাকা লাগবে, আমি ঘুরবো, আমার অনেক ঘোরার শখ, আমি ঘুরি আল্লাহর হ্যাঁ, রহমতে। অনেক আমরা দেশে বাংলাদেশে ট্যুর আমি দেওয়ার। অনেক ট্যুর দিতাম, আমার বাইরের দেশে ট্যুর দেওয়ার খুব ইচ্ছা। তো আমার মনে হইতো যে বাংলাদেশ থেকে বিদেশ ওয়ার্ল্ড ট্যুরগুলো দেওয়াটা খুব ডিফিকাল্ট। বাংলাদেশের ইনকাম, আমি যদি 2 লাখ টাকাও মাসে ইনকাম করি বাংলাদেশে, সেই ক্ষেত্রেও আমার বাইরের দেশে ট্যুর দেওয়াটা খুবই ডিফিকাল্ট হবে। সো এই অনেক কিছু চিন্তা করে আমার বিদেশে সেটেল হওয়ার এখন ইচ্ছা একটা ছিল। পয়েন্ট এখানে বলে রাখি, অনেক কন্ট্রাডিক্টরি কথা আসতে পারে যে কেন বাংলাদেশে থেকে কেউ ট্যুর দিচ্ছে না। ভাই, যারা ট্যুর দিচ্ছে, নাদির ভাই হচ্ছে, সে একটা এক্সাম্পল। সে আমার কাছে নিজেও মনে হয়, ইউএসএ থাকতো। ও সে নিজেও ইউএসএ তে স্টাডি করছে। আচ্ছা, হ্যাঁ, সে নিজেও ইউএসএ তে স্টাডি ওইখান করছে। থেকেই তার শুরু। আচ্ছা, ঠিক আছে। সো আমি যেহেতু নাদির ভাইকে ভাবে ফলো করি না, আশিক ফলো করে, আশিক নোজ আ লট অ্যাবাউট হিম। আমি যেহেতু ভাইয়ের ব্যাপারে অতটা জানি না, তো তাদের এক্সাম্পল আমাদের সাথে আসলে যায় না। তারা অনেক মানে বড় লেভেলের। আমরা আরো অনেক ট্যুর, আমি অনেক ট্যুর গ্রুপে আছি, বিডি ট্যুর গ্রুপে আছি, অনেকগুলো গ্রুপে আছি। অনেকে বাংলাদেশ থেকে অনেকগুলো ট্যুর দিয়েছে, কিন্তু বললাম না, আমার মধ্যে ওই ব্রেন নাই, বা আমি ওইভাবে ম্যানেজ করার মতো না। আমি সিম্পল, আমাদের ক্যালিবার অত বেশি না। ক্যালিব্রেটি হতো নাই আমার। So আমি আমার ওয়েতে আসছি। যাই হোক, এক্স্যাক্টলি। এই সো টপিক বাদ এই দিই। টপিকটা বাদ দিই। তো আমরা হচ্ছে যখন আশিক এরকম বলতো, আমার আমি ছোটবেলা থেকে বলতে, আমার স্টুডেন্ট অ্যাকাউন্ট ছিল যখন আমি ক্লাস 8-এ পড়তাম। আমার মনে আছে ভিকারুননিসায় একবার স্টুডেন্ট অ্যাকাউন্টের একটা কথা আসছিল। আমি এই কথাটা তোমাদেরকে এই জন্য বলতেছি, জাস্ট বিকজ আমি জাস্ট টু লেট ইউ নো গাইজ যে আমার টাকাগুলো আমি কিভাবে অ্যারেঞ্জ করছি। সো আমার মোটামুটি বাসা থেকেই মোটামুটি সবসময় টাকা পয়সা দিত। কিন্তু কিছু কিছু মানুষ থাকে না, তোমরা আমার যারা ফেসবুকের ভিডিওস দেখো তারা জানো আমি সেভ করতে খুব পছন্দ করি। আমি হচ্ছে আমাদের পুরো বংশের মধ্যে যদি কেউ একজন থাকে যে খুব সেভিং মেন্টালিটি, সেটা আমি। আর আমি তখন থেকে সেভ করি, এবং আমি টিউশন স্টার্ট করি ওয়েন আই ওয়াজ ইন ক্লাস 9। তখন থেকে আমি টিউশন স্টার্ট করি। আমি যখন ইউনিভার্সিটিতে পড়তাম, আমার টিউশন ছিল অলমোস্ট 5টা থেকে 6টা। আমি 60,000 to 70,000-এর মতো ইনকাম করতাম খালি টিউশন করে। উল্টা চাকরিতে জয়েন করার পরে আমার ডিমোশন হয়েছিল টাকার ব্যাপারে। সো আমার যত টাকা আসতো, আই ইউজ টু সেভ দেম অল। আমি সব সেভ করতাম। আর আমি, হ্যাঁ, এমন হয়তো মাঝে মাঝে 5-10 হাজার 20 হাজার টাকা হয়তো বা এদিক সেদিক হয়তো, কারো জন্মদিন থাকতো, আমাদের কোনো একটা কিছু থাকলো, বা আমাদের সংসারে যেহেতু আমরা অনেক ফাস্ট বিয়ে করছি, আমাদের রিলেশনশিপের অল্প কিছুদিনের মাথায় আমরা বিয়ে করে ফেলছি, এবং আমাদের সংসারও শুরু হয় তাড়াতাড়ি। আমি কিন্তু তখন চাইলে পারতাম আমরা খুব একটা লাক্সারি হাউস নিয়ে থাকতে, বাট আমরা রামপুরা বাজারে একটা ছোট্ট বাসা নিয়ে থাকতাম, যেখানে উই ইউজ টু লিভ টুগেদার। আমি, আশিক, আর আশিকের একটা ফ্রেন্ড, আশিকের খুব ক্লোজ ফ্রেন্ড ফাহিম, আমরা 3জন একসাথে থাকতাম। সেখানে আমার বাসাটা অনেক, একটা রুমের ভাড়া আমি পেয়ে যেতাম। হ্যাঁ, তো সেখান থেকে আমার খরচটা কম হইতো। বিকজ আমাদের মাথায় একটা জিনিস ছিল যে কষ্টটা এখন করব। কত কষ্টটা এখন করব, হয়তো বা ফর থ্রি ইয়ার্স এরকম করছিলাম না, 3 ইয়ার্স, কিন্তু এরপরে হয়তো বা জিনিসগুলো একটু স্মুথ হইতে পারে। তো আমরা ওই সময় লাক্সারিটাকে ওরকম প্রায়োরিটাইজ না করে, আমরা তখনের ওই টাইমটাতে, হ্যাঁ,
আমি আশিক অনেক ঘুরে বেড়াইছি, কক্সবাজার হাজারবার গেছি, সেন্ট মার্টিন গেছি, সিলেট গেছি, অনেক জায়গায় গেছি, কিন্তু দেশের বাইরে আমরা কখনো যেতে পারিনি, কজ আমাদের টাকা ছিল কিন্তু টাকাটা ইনভেস্ট করার ওইটা আমাদের রাইট টাইম ছিল না। তো তারপরে আমরা হচ্ছে ওই টাকাটাকে ইনভেস্ট না, স্পেন্ড করার রাইট। ও আচ্ছা সরি, আমাদের স্পেন্ড করা, আই এম সো সরি, রাইট টাইম ছিল না। তো তখন আমরা ওই টাকাগুলোকে সেভ রাখতাম। আশিক দারাজে ইউনিভার্সিটির পরপরই, তখন করোনার সময় স্টার্ট হয়ে যায়। হ্যাঁ, আমার ইন্টার্নশিপ শেষ হওয়ার পরপরই তো, ইন্টার্ন থেকে তো আমি টাকা পাইতাম, তো ইন্টার্ন শেষ হওয়ার পরপরই তো আমার টিউশনও বন্ধ হয়ে গেল, ইন্টার্নশিপও বন্ধ হয়ে গেল, কোনো ইনকাম ছিল না, তো এই জন্য আমি সাথে সাথে দারাজে ঢুকে গেছিলাম আর কি, ওয়ার্ক ফ্রম হোম কাইন্ড অফ জব। তো যাই হোক, ওই কথাগুলো বললে অনেক কিছু মাথায় আসে, কজ আশিক আমাকে মানে আমাদের এই 8 বছরের সম্পর্কে আমাকে সবচেয়ে বেশি কষ্ট দিছে ওই টাইমটাতে। মানে ওর জব কেন হইতেছে না, আমি কেন বেশি ইনকাম করতেছি ওর থেকে, এজন্য ও ফ্রাস্ট্রেটেড হয়ে আমার সাথে মানে একটু ডিফারেন্ট বিহেভ করা স্টার্ট করে, যে তুমি আমার সাথে কেন আসো, তুমি আমার সাথে থাকবা কেন, আমার তো কিছু নাই, তুমি আমার সাথে কেন থাকবা, মানে এরকম টাইপের কথাও অনেক বলা স্টার্ট করতে, যেগুলো আমাকে অনেক পেইন দিত। আমি ওকে অলওয়েজ বুঝাইতাম, আশিক এখন আমি ইনকাম করতেছি, বাট ইন ফিউচার মেবি তুমি আমার থেকে অনেক বেশি ইনকাম করবা, তখন ইউ ক্যান বি দ্য প্রোভাইডার, আমি তখন রিসিভ করবো অনলি। মানে সম্পর্ক তো এরকমই না, আপস অ্যান্ড ডাউনস, তখন এগুলো মেনে নিতে পারতো না। তো যাই হোক, আলহামদুলিল্লাহ সময় বদলাই গেছে, সময় অনেক, আল্লাহ আশিককে অনেক দিছে, আল্লাহ আশিককে আরও দেখ, আলহামদুলিল্লাহ। আর আচ্ছা, আমি কথা না ঘুরাই ফেলছি, কোথায় জানিছিলাম আমরা, টাকা কিভাবে ম্যানেজ করছি। আচ্ছা, ওইখানে আমাদের একটা সেভ ছিল। দারাজে ঢোকার পরে আমরা আমি দারাজে ঢুকি এবং করোনায় অনেকটা বন্ধ হয়ে যায়, তারপরে আমরা একটা বিজনেস চালু করি। সেটা হলো ক্লোদিং বিজনেস এন্ড অ্যাক্সেসরিজ বিজনেস, কিডস অ্যাক্সেসরিজ, মানে ক্লিপ, তারপর হচ্ছে থাকে না একটু থাইল্যান্ডের যে একটু ফ্যান্সি গুলা, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। তো চাইনা ইভেন থেকে আমার পেজে অনেক আপু আছে যারা বলে, আপু তোমার মনে আছে তোমার 3-4 বছর আগে একটা বিজনেস ছিল, 3-4 বছর না 5 বছর আগে একটা বিজনেস ছিল, ওখান থেকে আমি আমার মেয়ের জন্য এই ক্লিপগুলো নিতাম, এগুলো এখন ওকে পরাই, ভাল লাগে, এগুলো শুনতে ভাল লাগে। হ্যাঁ, অনেকে আছে মেয়ে হবে তার আগেই কিনে টিনে রেডি, মাশাআল্লাহ তাদের মেয়েগুলো এখন বড় হয়ে গেছে। হ্যাঁ, তো তখন আমরা বিজনেস স্টার্ট করি, এবং আমি একটা কথা সবসময় বিলিভ করি যে যে বরকত জিনিসটা, আল্লাহ বলে না যে তোমরা তোমাদের বিয়ের পরে মানে আমি বরকত দিব, এরকম কথা থাকে না অনেক অনেক রকমের, আমি বলতেছি না আল্লাহ এটাই বলে, আমি বলতেছি এই টাইপের কথাগুলো থাকে না অনেক রকমের, এরকম অনেক জিনিস আমরা জানি না হাদিসে বা কোরআনে যেগুলো আছে আর কি, বরকতের যে ব্যাপারটা। আমরা ওই বিজনেসটা করোনার মধ্যে এভরি ফ্রিকিং পারসন ইউজ টু টেল আস যে তোমরা কিসের ব্যবসা করতেছো, তোমরা কি করবা, তোমাদের দিয়ে কি হবে, But we know what we are doing. এক্স্যাক্টলি Why we are doing. এক্স্যাক্টলি ট্রাস্ট মি, আমাদের ওই বিজনেস থেকে, ক্লোদিং বিজনেস থেকে আমরা অলমোস্ট 5 লাখ টাকার মতো সেভ করি, না 5 লাখসের মতো, এবং ওই ইনভেস্টমেন্টটা ছিল খুবই কম ইনভেস্টমেন্ট খুবই কম, কিন্তু প্রফিট মার্জিন অনেক বেশি। কজ হচ্ছে কি, আমরা জানি যে মার্কেট কি চায়, যেহেতু আমি মার্কেটিং স্টুডেন্ট, আমার কাছে মনে হয় বিজনেসটার জন্য, বিজনেস না আমি খুব ভালো বুঝতে পারি, আমার কাছে মনে হয় আমার আশিকের দুইজনের মেন্টালিটি দুই দিকে খুব ভালো মতো কাজ করে, যখন এটা কম্বাইন্ড হয় তখন না মানে আমার কাছে মনে হয় খুব স্মুথলি একটা বিজনেস রান করে। তো আমাদের ওই বিজনেস থেকে যত প্রফিট হইতো, ফর গড সেক আমরা কোনো টাকা ধরতাম না, আমরা উই ইউজ টু সেভ এভরিথিং, এভরি ডিটেল আমরা সেভ করতাম। ইভেন আমাদের যদি ক্রাইসিসও হইতো তাও আমরা ওখান থেকে ধরতাম না, কজ আমাদের ওই যে মাইন্ডে একটা জিনিস সেট ছিল যে আমরা দেশের বাইরে মুভ হবো বা কিছু একটা, তো ওখানে আমাদের অনেকগুলো টাকা সেভ হয়। কিন্তু যতই টাকা সেভ হোক সেটা তো আর 23 লাখ টাকা না। তারপর আমরা তো সিজনাল অনেক ব্যবসা করছি, যখন যে অপরচুনিটি পাইছি আমরা ওইখানে আমরা ইনস্ট্যান্ট বিজনেস করছি, লাইক ইনভেস্ট। এই যে মাস্কের যে বিজনেসটা ছিল করোনার মধ্যে, পিপি, হ্যাঁ এগুলো সবকিছুর বিজনেস আমরা মানে করোনা আসার সাথে সাথে স্টার্ট করছি, বিগিনিংই ডান। মানে আমরা এমন না যে মিডলে যায় স্টার্ট করব, আচ্ছা এই মার্কেট তো আর নাই চলে গেল, বিগিনিং আমরা স্টার্ট করছি, আমরা ওখান থেকেও 2 লাখ টাকা 2.5 লাখ টাকার মতো প্রফিট করছি সাইড। তারপরে তোমাদের এখন বলি, এখন অনেকগুলো টাকা সেভ হওয়ার পরও ধরো 15 থেকে 17 লাখ টাকা কিন্তু আমরা অলরেডি নিজেরা সেভ করছি, এবং আমাদের বাসার যে এসিটা কেনা ছিল ওই এসিটা আমরা সেল করে দিছি, আসার আগে খাট থেকে শুরু করে সব সেল করে দিছি। অবশ্যই আশিকের বাইক সেল করছে, আশিকের বাইক সেলের যে টাকাটা, ওই টাকাটা দিয়েই বেসিক্যালি আমরা ওই যে টিকিটটা কাটছিলাম লাস্টে। আর আমার বাইকটা কিনছিলাম ইনস্টলমেন্টে,
হুম, আর বাইক কিনতে বাইকের ম্যাক্সিমাম টাকা আমি এই যে পাঠা উবার করে পে হ্যাঁ পে করছিলাম। করছিল। আমি দেখা গেছে ফ্রাইডে স্যাটারডে সারাদিন পাঠাও বা উবারে রাইড দিতাম, রাইড শেয়ারিং। টু বি ভেরি অনেস্ট, এমন না যে আমাদের অনেক ক্রাইসিস ছিল। তারপরও প্রত্যেকটা টাইমকে আমরা ইউটিলাইজ করতে চাইতাম, কেন হ্যাঁ, বসে আমার কাছে থাকবো। মনে হইতো কি যে বিফোর আমরা তো 30 হই নাই, আমরা হয়তোবা আমাকে দেখে আপনাদের অনেকে মনে হয় যে আমি অনেক বড় হয়ে গেছি, বা কেউ কেউ আবার বলে না আপু তোমাকে অনেক বাচ্চা লাগে, এটা ভ্যারি করে এক একটা মানুষের ব্যাপারে। যেহেতু আমরা এখনো 30 হয়নি, আমার কাছে মনে হয় 30-র মধ্যে আমাদের কাছে মোটামুটি সবকিছু থাকবে, আমার কাছে মনে হয় এটা। এবং কষ্ট করার সময় তো এখনই। কষ্ট করার সময় তো এখনই। মাঝে মাঝে আমি যখন আশিককে বলে আসি এত দেশ বিদেশ ঘোরার দরকার নেই, প্রচুর ঘুরে ফেলতেছি আমরা, কিছু টাকা আমাদের সেভ করা দরকার, তখন আশিক আমাকে বলে যে না অন্তি আমি সব করব। আমি তোমাকে একবার বলছিলাম আমাকে জাস্ট বিদেশে নিয়ে চলো, আল্লাহর ইচ্ছা থাকলে তুমি আমাকে তুমি হ্যাঁ বললে আমাকে বিদেশ নিয়ে চলো, এরপরে দেখা যাবে। সো তারপরে এই টাকাগুলো সেভ হওয়ার পরে আমরা এরপরে ফ্যামিলি লোন নেওয়া স্টার্ট করি, ফ্যামিলি থেকে কিছু টাকা লোন নেই, ফ্যামিলি থেকে মোস্ট অফ দ্য 17 লাখের পরে যা থাকে ওগুলো ফ্যামিলি থেকে লোন নেই। আমার বাবা আমাকে একটা বড় পোর্শন দিছিল আলহামদুলিল্লাহ, সেটা লোন ছিল না, সেটা আমাকে এমনিই দিছিল। আর আশিকের ফ্যামিলি থেকে কিছু লোন নেই, ওগুলো আমরা ইউকেতে আসার পরে ওটা শোধ করে দেই। আর হচ্ছে কিছু টাকা লোন নিছিলাম আমরা সমিতি থেকে, না হ্যাঁ ওটা অনেক ইন্টারেস্ট, কারণ হাই ইনস্ট্যান্ট দরকার ইন্টারেস্টে, ছিল, কালকের মধ্যে আমার লাগবে, এখন কই পাবো এত কালকের বড় মধ্যে টাকা? আমাকে কে দিবে। তো ওইটা হাই ইন্টারেস্ট, ওইখান থেকে কিছু টাকা নেওয়া হয়েছিল, ওটা 1 মাসের মধ্যে দিয়ে 1 দিয়েছিলাম। মাসের মধ্যে দিয়ে দিছিলাম। তারপর ইউকেতে আসলাম আল্লাহর রহমতে, আপনাদের দোয়ায়, আল্লাহর ইচ্ছা ছিল আমরা ইউকেতে আসলাম। ও আচ্ছা, আপনাদের আরেকটা প্রশ্ন ছিল যে ব্যাংক স্টেটমেন্ট আমরা কিভাবে ম্যানেজ করছি। আচ্ছা, এটার কথা হইতেছে আমার একজন পরিচিত ছিল, আমার খুব ক্লোজ একজন মানুষ, খুবই ক্লোজ একজন মানুষ, সে আমাকে মানে আসলে এরকম বিশ্বাস কেউ কাউকে করে না, কিন্তু হয়তোবা আমাদের কোনো একটা বিশ্বাসের জায়গা আমরা গড়ে নিছিলাম, যে কারণে সে আমাকে ওই বিশ্বাসটা করছিল। আমি নামটা মেনশন করতে পারবো না, আই এম সো সরি, বা তাকে আমি থ্যাঙ্কও জানাইতে পারবো না, কজ সে চায় না, সেই চায় না। সো সে আমাকে আমার নামে টাকাগুলো দেখাইছিল, এবং মাই গুডনেস, এবং আমি তাকে বইলা বইলা আমার অ্যাকাউন্ট থেকে তার টাকা সরাইছি, সে নিজে সরাইতেও চায় না, সে বলছে যে তুমি রাখো, তুমি তোমার মতো রাখো, তোমার যদি খরচ লাগে তাও করো, তুমি পরে আমাকে শোধ করে দিও। মানে আসলে আমি জানি না, মাঝে মাঝে না, সে কিন্তু কোনো আমার ব্লাড রিলেটেড কেউ না আমার, সে তার সাথে আমার খুব ভালো সম্পর্ক, মানে সে আমার থেকে অনেক বড়, আমার সাথে খুব ভালো সম্পর্ক, মানে আমার এবং আশিকের সাথে খুব ভালো সম্পর্ক, তাদের বাচ্চাদেরও আমরা খুব আদর করি, তাদের সাথে আমাদের খুব ভালো সম্পর্ক। কিন্তু বললাম না যে মাঝে মাঝে আপনার রক্তের আত্মীয় আপনার এত উপকার করে না যতটা আপনার খুব কাছের একজন বন্ধু বা থাকে না এক্স্যাক্টলি। সুসম্পর্কের একজন মানুষ আপনার উপকার করে। তো আমাদের জীবনে অনেক আপস অ্যান্ড ডাউনস ছিল, কিন্তু সেই সময়গুলোতে অনেক খারাপ মানুষের সাথে সাথে কিছু ভালো মানুষ ছিল। হাজার খারাপ মানুষ থাকলেও না, 2-1টা ভালো মানুষ থাকলে আপনার লাইফটা না, আমার কাছে মনে হয় থাকে না আল্লাহর পরে তারা একটু পুশ করতে হেল্প করে আপনাকে। এক্স্যাক্টলি। সো এভাবে আমরা টাকাগুলো ম্যানেজ করি। আমাদের যে লোনগুলো ছিল ওগুলো ইউকে আসার পরপরই, এবং আল্লাহর রহমতে আমাদের খুব ফাস্ট জব হয়ে যায়। আপনাদেরকে এটা আমরা আগেও বলছি, আমাদের আসার সাথে সাথে একটা ক্যাফেতে জব হয়, তারপরে আর এক ভাইয়ের মাধ্যমে কেএফসিতে জব হয়। সো এরকম জব, মানে জব হওয়ার পরে দেখা গেছে ওরকম বসে থাকতে হয় নাই, তো আমরা আমরা না নরমালি বসে থাকি নাই ভালো জবের আশায় যে একটা ভালো স্ট্যান্ডার্ড জব করব, না। আমার কথা হলো এখন আমি বসে 1 মাস বসে থাকবো কেন? আমি এখানে 1 মাস বসে থাকা মানে আমার প্রায় 1.5 থেকে 2 লাখ টাকা জাস্ট পকেট থেকে খরচ হবে। আমার কথা যে কোনো জব হোক, ঘর মোছা জব হইলেও আমি করে তাই হচ্ছে টাকা আমরা আসতে হবে। ফার্স্টে কেএফসি, তারপর হচ্ছে ওই যে ক্যাফে ক্যাফে আর কেএফসি, এই দুইটা একসাথে শুরু করি। এগুলার জব খুব একটা আহামরি জব না, লাইক অড জব আপনারা বলতে পারেন। বাট তারপর আমার আসলে কথা ছিল যে মানে আমি বসে থাকবো না, এটা হচ্ছে এক্স্যাক্টলি। আমার সোজা কথা ছিল। এরপরে তো দেখা গেছে যে আমরা যেসব জব এখন করতেছি, এগুলার স্যালারি মাশাআল্লাহ অনেক ভালো, মাশাআল্লাহ আলহামদুলিল্লাহ। আপনারা যদি এই রিলেটেড কিছুও জানতে চান আমাদেরকে কমেন্ট সেকশনে জানাবেন, এবং আপনাদের যদি আরও কোনো ইনফরমেশন জানার থাকে আমাদেরকে জানাবেন। আসলে আমরা চাই যে ট্রেলস উইথ অন্তিয়ান আশিকে আমাদের গল্পগুলোকে খুব সিম্পলভাবে আপনাদের সামনে তুলে ধরতে। আমি চাই না কোনো ফেরি টেল এখানে আসুক। আমাদের অনেক কিছু আপনাদের কাছে হয়তো বা অনেক কি বলে এমন মনে হইতে পারে যে দূর, আমাদের গল্পটা খুবই সাধারণ। সাধারণ এরকম আমাদের মনে থেকে হইতে, অনেকের অনেক
ক্রিয়েটিভ গল্প আছে, অনেকের আরো কষ্টের গল্প আছে, হয়তো জাস্ট আমরা আমাদের গল্পটা শেয়ার করি। শেয়ার করলাম। তো আজকের ভিডিওটা লেন্দি না করি, একটু পরে আশিকের অফিস যেতে হবে। হ্যাঁ, সো আজকের ভিডিওটা এখানে শেষ করছি। টিল দেন আল্লাহ হাফেজ। আল্লাহ প্লিজ হাফেজ। যদি কেউ সাবস্ক্রাইব না করে থাকেন, প্লিজ 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 ডু সাবস্ক্রাইব অ্যান্ড প্রেস দ্য বেল আইকন সো দ্যাট whenever I upload any video you get the notifications. Thank you so much. Thank you everyone. থ্যাংক ইউ, আল্লাহ হাফেজ।